হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা ফিরে এসেছি আবার আমাদের ভিডিওতে, যেখানে আমি তোমাদের শেখাবো অপারেটরস, যেটা আগের ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করে এসেছি। আজকের ভিডিওতে প্রথম পার্টে আমরা অপারেটরসগুলোকে নিয়ে আবার একবার রিক্যাপ করে ফেলবো, ঠিক আছে, একবার রিভিশন করে নেব। কারণ তোমরা জানো যে পরপর যখন আমরা শিখবো তখন আমাদেরকে একটু হলেও আগের টপিকটা একটু রিভাইজ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আর দেরি না করে আলোচনা শুরু করে যাওয়া যাক। আশা করি তোমরা আমার কন্টেন্টটা পছন্দ করছো এবং আমার পড়ানোর স্টাইলটা তোমাদের ভালো লাগছে। অবশ্যই কমেন্টে সেই ফিডব্যাকটা তোমরা জানিও, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটায় হিট করো, যাতে কখনো আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটা তোমরা অবশ্যই পাবে। তোমাদের সি পড়ানোর সাথে সাথেই আমি এআই, ডেটা সায়েন্স এবং অন্যান্য টপিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্যান্য টপিক নিয়েও ভিডিও বানিয়েছি, যেটা তোমরা আগামী দিনে যখন কলেজে পড়বে তখনও তোমরা সেটা দেখতে পাবে। আর এখন যদি কলেজে পড়ো তাহলে তোমরা ওগুলো চেক করতে পারো, পাইথন দিয়ে নানা রকম জিনিসপত্র বানানো আছে। ওকে, তো আজকে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে অপারেটার্স। তো সিতে এই অপারেটার্সগুলো হচ্ছে স্পেশাল সিম্বল, যেই সিম্বলগুলো কম্পাইলারকে বলে যে কিছু পার্টিকুলার অপারেশন করার। সেই অপারেশনগুলো কি হতে পারে, কোনোটা কাজ আর কি, ঠিক আছে। সেই কাজটা দুটো সংখ্যাকে যোগ করা হতে পারে। তো সেরকম প্লাসটা হচ্ছে অ্যাডিশন অপারেটর। এই প্লাস, মাইনাস, ইন্টু, ডিভাইড, মডিউলো, এই মডিউলাস অপারেটর, এই অপারেটার্সগুলো সব অ্যারিথমেটিক্সের কাজ করছে, সিম্পল ম্যাথামেটিক্সের কাজ করে, তাই জন্য এদেরকে অ্যারিথমেটিক অপারেটার্স বলা হয়, ঠিক আছে। এবার এই সিম্বলসগুলোর প্রত্যেকটা নিজের একটা নির্দিষ্ট কাজ আছে, এটা আমরা আগের দিন বলেছিলাম। যাদের ওপরে কাজটা করছে সেই জিনিসগুলোকে কি বলা হয়, সেগুলোকে অপারেন্টস বলা হয়, ঠিক আছে, সেগুলোকে অপারেন্টস বলে। আর যেই সিম্বলগুলো ওই কাজটা করছে সেগুলোকে বলা হয় অপারেটর, ঠিক আছে, অপারেটর এবং অপারেন্টস। তাই জন্য এখানে 5টা হচ্ছে অপারেন্ট, 7টা হচ্ছে অপারেন্ট, প্লাসটা হচ্ছে অপারেটর, মাইনাসটা হচ্ছে অপারেটর, ইনটুটা হচ্ছে অপারেটর, আর বাকি যে জিনিসগুলোর উপরে কাজটা হচ্ছে সেটাকে অপারেন্ট বলে। তাহলে এই কটা ছিল আমাদের অ্যারিথমেটিক্স অপারেটর। নেক্সট হচ্ছে রিলেশনাল অপারেটর। আমরা পড়েছিলাম অলরেডি আগের লেকচারটায়, আমরা কিছু প্রোগ্রাম করেছি, খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করেছি, যেমন হায়েস্ট নাম্বার বার করা 3টে নাম্বারের মধ্যে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মার্কস নিয়ে সাম অ্যাভারেজ করা এবং অ্যাভারেজের অনুযায়ী গ্রেড বার করা, ইফ এলস ইফ আমরা স্টেটমেন্টগুলো পড়েছি। আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমরা ওখানে প্র্যাকটিস করেছি এই অপারেটার্সগুলোকে নিয়ে, ইফ এলস ইফের সাথে। তো সেটা তোমরা অবশ্যই চেক করে নিও। তো এই অপারেটার্সগুলো কী করে, এই রিলেশনাল অপারেটারগুলো দুটো জিনিসের মধ্যে রিলেশনটা বার করে, সম্পর্কটা কি, দুটো জিনিস কি ইকুয়াল সেটা চেক করার জন্য ইকুয়ালস টু অপারেটর ব্যবহার করা হয়। দুটো জিনিস অর্থাৎ অপারেন্ট, দুটো অপারেন্ট কি নট ইকুয়াল, তাই জন্য আমরা কি ইউজ করি, এই এক্সক্লামেটরি ইকুয়ালস টু সিম্বলটা ব্যবহার করি। একটা অপারেন্ট কি আরেকটার থেকে বড় সেটা চেক করার জন্য গ্রেটার দ্যান সিম্বল ইউজ করি। গ্রেটার দ্যান অথবা ইকুয়ালস টু হলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ছোটো হওয়ার জন্য চেক করার থাকলে আমাদের স্মলার দ্যান সিম্বল ইউজ করতে হচ্ছে, বা স্মলার দ্যান ইকুয়ালস টু, যদি লেস দ্যান অর ইকুয়ালস টু। তো এই প্রত্যেকটারই কাজ হচ্ছে দুটোর অপারেন্টের মধ্যে সম্পর্ককে নির্ণয় করে রিটার্ন করা ট্রু এবং ফলস। এই ট্রু আর ফলসকে আমি বলেছিলাম এগুলো বুলিয়ান ডেটা। বুলিয়ান মানে লজিক্যাল স্টেটমেন্টের রেজাল্ট কি হয়, হ্যাঁ অথবা না। আমি বলেছিলাম কম্পিউটার শুধু 0 আর 1-এর ভাষা বোঝে। তো 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনটা আউটপুটটা হবে ট্রু অথবা ফলস। এই রিলেশনাল অপারেটর দিয়ে যে কন্ডিশনগুলো আমরা তৈরি করব সেগুলোর আউটপুট হয় ট্রু অথবা ফলস। নেক্সট সেটটা ছিল আমাদের লজিক্যাল অপারেটর। যখন অনেকগুলো কন্ডিশনকে একসঙ্গে জয়েন করতে হয় তখন আমরা এই লজিক্যাল অপারেটরগুলো করি। এবং দৈনন্দিন জীবনে তোমরা অবশ্যই দেখে থাকবে যে আমরা যখন কথা বলি তখন এই অ্যান্ড, অর, নট এগুলোকে ব্যবহার করি। যেমন আজকে আমি স্কুল যাব আর ফেরার সময় টিউশন টিচারের কাছে পড়ে ফিরব। এই আর যখন বললাম দুটো ঘটনাকে একসঙ্গে বলা হচ্ছে, মানে এইটাও হবে এবং ওইটাও হবে। সেরকমই দুটো কন্ডিশনকে যদি একসাথে চেক করার দরকার হয়, যে এইটাও যদি হয় ট্রু হয় এবং এইটাও যদি ট্রু হয় তাহলে আমার আউটপুটটা হবে ট্রু। তো অ্যান্ড অপারেটরটা তখন ব্যবহার হয়। অ্যান্ড মানে লজিক্যালি দুটোকেই আমি দেখতে চাই যে দুটো কন্ডিশনই সত্যি। এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে, এ ইকুয়ালস টু 10, মানে এ কি 10-এর সাথে ইকুয়াল, ওটাও হতে পারে হ্যাঁ অথবা না আউটপুট আসবে। ডান দিকে আছে বি কি ইকুয়ালস টু 20,
এটাও হ্যাঁ অথবা না হতে পারে। দুটোকে জয়েন করে দিলেও মানে হচ্ছে এও যদি 10 হয় বিও যদি 20 হয় তবে এই পুরো স্টেটমেন্টটার মানে এই পুরো যে ফার্স্ট লাইনটার আউটপুট হবে ট্রু। কারণ এখানে দেখো এর মধ্যে 10 বি এর মধ্যে 20 আছে, তাই জন্য বলছে ইকুয়েটস, মানে এটার অ্যান্সারটা আসছে ট্রু। তেমনই দেখো যদি এ 10 হয় বি যদি 30 হয়, এটা যে কন্ডিশন লিখেছে এটা কিন্তু ফলস হয়ে গেল। কেন না, এ তো 10, এটা ট্রু আসছে কারণ এর ভ্যালু সত্যি 10 আছে। অ্যান্ডের ডান দিকে কন্ডিশনটা হচ্ছে বি কি 30, কিন্তু বি তো 30 নয়, তাহলে এটা ফলস আসবে। তাহলে অ্যান্ডের একদিকে ট্রু একদিকে ফলস, তাহলে আউটপুটটা কী হয়ে গেল, ফলস আসছে। কারণ অ্যান্ডের দুদিকেই ট্রু হতে হবে তবেই আউটপুট ট্রু হয়, না হলে কিন্তু হয় না। ঠিক আছে, অ্যান্ড মানে হচ্ছে দুটো কন্ডিশনেই ট্রু হবে, যদি ট্রু হয় তাহলেই কিন্তু ফাইনাল আউটপুটটা যেটা অ্যান্ড অপারেটর ফেরত দেবে অপারেট করার পর সেটা ট্রু হবে। যে কোনো একটা ফলস হলেই আউটপুট ফলস হয়ে যায়। নেক্সট আই দেখেছিলে অরটা সেরকম অ্যান্ডের জায়গায় কি করে না, যে কোনো একটা স্যাটিসফাই করলেই আউটপুট ট্রু দিয়ে দেয়। তাই জন্য দেখো প্রথম কন্ডিশনটাও ট্রু দিচ্ছে, এ 10 বি 20 দুটোই ট্রু, তাহলে আউটপুট ট্রু আসছে। পরেরটায় দেখো এ 10 অর বি 30 এরকম লিখেছে, বি কিন্তু 30 নয়, বি এর ভ্যালু কিন্তু 20 আছে, ওপরে দেখো ধরা আছে বি এর মধ্যে 20, তা সত্ত্বেও দেখো এর আউটপুটটা ট্রু আসছে। কেন না, অরের মধ্যে মানে হচ্ছে এইটা অথবা এটা যে কোনো একটা হলেই হলো, যে কোনো একটা ট্রু হলেই আউটপুট ট্রু আসে। তাহলে বাঁ দিকের কন্ডিশনটা ট্রু দিচ্ছে বলে দেখো ট্রু এসে গেছে, ডান দিকেরটা ফলস আছে তা সত্ত্বেও ট্রু এসে গেল ওই জন্যে। ঠিক আছে, সেইভাবেই নিচেরগুলো ওরমভাবে কাজ করছে। তো অরের হচ্ছে দুটো কন্ডিশনই যদি ফলস হয় তখনই একমাত্র অর ফলস রিটার্ন করে, আদারওয়াইজ যে কোনো ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই আউটপুট ট্রু আসে। ঠিক আছে, নট কি করে রিভার্স করে দেয় লজিক্যাল স্টেটটা, মানে যেটা কন্ডিশনের রেজাল্ট হবে সেটাকে উল্টে দেয়। দেখো এর ভ্যালু 10 বি এর ভ্যালু 20, এ গ্রেটার দেন বি, এ কি বি এর থেকে বড়, ওটা এটা আসবে অ্যান্সার ফলস, এ তো বি এর থেকে বড় নয়। আগে নট লাগিয়ে দেওয়া মানে ফলসটাকে উল্টে দিয়ে ট্রু করে দিল, তাহলে ট্রু আউটপুট আসছে। নটের পর ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশনটাই লিখবে সেই কন্ডিশনটার যে রেজাল্ট আসছে সেটাকে নট কি করে, নট অপারেটর উল্টে দেয়, রিভার্স করে দেয়, ফলস হলে ট্রু করে দেয়, ট্রু হলে ফলস করে দেয়। তাহলে এইগুলো হচ্ছে অ্যান্ড অর নট লজিক্যাল অপারেটার্স বলা হয়। আমরা শর্ট হ্যান্ড অপারেটর পড়ছিলাম যে এ ইকুয়ালস টু এ প্লাস বিকে শর্ট হ্যান্ডে লেখা যায় এ প্লাস ইকুয়ালস টু বি, সেম কাজ করবে। সেরকমভাবে এ ইকুয়ালস টু এ মাইনাস বিকে শর্ট হ্যান্ডে লেখা যায় এ মাইনাস ইকুয়ালস টু বি, সেম কাজ করবে। ঠিক আছে, সেরকম এ ইন্টু ইকুয়ালস টু বি, এ ডিভাইড ইকুয়ালস টু বি, এ মডিউল ইকুয়ালস টু বি, যে অ্যারিথমেটিক অপারেটরগুলো পড়েছিলে সব কটারই শর্ট হ্যান্ড অপারেটর এক্সিস্ট করে। ঠিক আছে, আরও শর্ট হ্যান্ড অপারেটর দুটো আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যদি আমার ভ্যালুটা 1 করে বাড়াতে হয় তখন আমরা প্লাস প্লাস ব্যবহার করি, আর যদি 1 করে কমাতে হয় ডিক্রিমেন্ট করতে হয় তখন আমরা মাইনাস মাইনাস ব্যবহার করি। দেখো এ ইকুয়ালস টু এ প্লাস 1কে কীভাবে লেখা যায়, এ ইকুয়ালস টু এ প্লাস 1ও লেখা যাবে, আরও শর্ট করে লেখা যাবে এ প্লাস প্লাস, এর ভ্যালুটা প্লাস 1 হয়ে যাবে। দেখো 10 ছিল 11 হয়ে যাবে। আবার প্লাস প্লাসটাকে আগে দেওয়া আর পরে দেওয়া দুটোভাবেই করা যায়, এ প্লাস প্লাস সেমিকোলন লিখতে পারো অথবা প্লাস প্লাস এ সেমিকোলন লিখতে পারো, দুটোই কিন্তু একই আসছে আউটপুটটা। বাট ওরা যখন কোনো এক্সপ্রেশনে ব্যবহার হয় তখন কিন্তু ওদের ব্যবহারের অনুযায়ী ওদের ভ্যালুটা চেঞ্জ হবে। অর্থাৎ এর পরে যদি প্লাস প্লাসটা হয় তখন কি হবে না, এক্সপ্রেশনে আগের ভ্যালুটা প্রিভিয়াস ভ্যালুটা ব্যবহার হয়ে যায়, তারপর এর ভ্যালুটা ইনক্রিমেন্ট বাই 1 হয়। এটাকে বলা হয় পোস্ট ফিক্স অপারেটর। পোস্ট মানে পরে ফিক্স হয়েছে, দেখো এর পরে প্লাস প্লাসটা যুক্ত হয়েছে, এটাকে বলা হয় পোস্ট ফিক্স অপারেটর। এখানে লিখেছি দেখো, পোস্ট ফিক্স হতে পারে অথবা প্রিফিক্স হতে পারে, তাই তো। এবার প্রিফিক্স হলে কি হবে, কোনো যদি এক্সপ্রেশনে বসে সেই এক্সপ্রেশনে এর ভ্যালুটাকে আগে বাড়ানো হবে, তারপর এই এক্সপ্রেশনে ব্যবহার করা হবে। ঠিক আছে, সেরকমই এ ইকুয়ালস টু এ মাইনাস 1টাকে লেখা যায় এ মাইনাস মাইনাস, 1 করে কমানোর জন্য এ মাইনাস মাইনাস লিখতে পারো, মাইনাস মাইনাস এ লিখতে পারো। এর পরে মাইনাস মাইনাস দেওয়া মানে এটা পোস্ট ফিক্স, ডিক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিজ হচ্ছে পোস্টে, আর এটা আগে বসছে মানে এটা প্রিফিক্স বলা হচ্ছে। এবার আমি ওই একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তো আমাদের যে এটা যখন আমরা এক্সপ্রেশনে লিখছি তাহলে কিরাম ব্যবহারটা হচ্ছে, কিভাবে কাজটা হয়, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক কোয়েশ্চেন এখানে আসে। দেখো ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ইন্ট আমি এক্সের মধ্যে নিলাম 10,
আর এখানে আমি লিখলাম এন্ড ওয়াই ইকুয়ালস টু প্লাস প্লাস এক্স মাইনাস 5 বা -7, ঠিক আছে। তাহলে ওয়াই এর মধ্যে কত আসবে ভ্যালুটা, এটা আমরা নিচে সলভ করি। দেখো ওয়াই এর মধ্যে এক্সের আগে প্লাস প্লাসটা লাগানো আছে, তাই তো, এটাকে বলা হয় প্রিফিক্স। তো এটা কি আমরা এটা দেখলাম, এটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর, বাড়ছে তাই না, ইনক্রিজ করছে, তো প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেশন হচ্ছে। এবার প্রিফিক্সে কি বললাম না, প্লাস প্লাসটা আগে থাকা মানে আগে ভ্যালুটা বাড়বে, এক্সের ভ্যালুটা আগে বেড়ে গিয়ে +1 হয়ে যাবে, মানে এক্সের ভ্যালুটা আগে 11 হবে, তারপর এক্সপ্রেশনে বসবে, এক্সপ্রেশনে বসলো এখন -7 হলো, তাহলে ইকুয়ালস টু কত আসবে, 11 - 7 করলে আসছে আমার 4, তাহলে ওয়াই এর ভ্যালু 4 আসছে, ঠিক আছে। আর এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 11 আছে, ঠিক আছে। সেম জিনিসটাই যদি আমরা করতাম উইথ পোস্ট ফিক্স অপারেটর, মানে আগে যদি আমার ফিক্সটা করতাম, ঠিক আছে, মানে এটা যদি আমার প্লাস প্লাসটা পরে থাকে, পোস্ট ফিক্স মানে পরে ইনক্রিমেন্ট হচ্ছে, তারপর -7, তাহলে এটা হচ্ছে আমার পোস্ট ফিক্স ইউজ করছি, ঠিক আছে, পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে এক্সের মধ্যে 10 আছে, এক্সপ্রেশনে আমি লিখছি এক্স প্লাস প্লাস -7, মানে এক্সের ভ্যালুটা আগে ব্যবহার হবে, প্রিভিয়াস ভ্যালুটা, এক্সের প্রিভিয়াস ভ্যালু কত 10, তাহলে এখানে আগে বসবে 10, দেন এক্সের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, বসার পরই প্লাস প্লাস আছে, মানে আগে বসে গেল প্রিভিয়াস ভ্যালুটা, তারপর এক্সের ভ্যালুটা +1 হয়ে 11 হলো, দেন -7, ফাইনাল আউটপুটটা কত আসবে, 10 - 7 করলে 3 আসবে, ঠিক আছে। তাহলে দেখো ডিফারেন্স পেয়ে গেছো, এক্সের মধ্যে প্রথমে প্রিফিক্স ব্যবহার করছি এক্সপ্রেশনে, আমার আউটপুট আসছে 4, এখানে আমি ব্যবহার করছি, আমার আউটপুট আসছে 3, ঠিক আছে। তাহলে প্রিফিক্স হলে আগে ভ্যালুটা বাড়ছে, তারপরে ওটা ওখানে এক্সপ্রেশনে বসছে, পোস্ট ফিক্স হলে আগে প্রিভিয়াস ভ্যালুটা বসে যাবে, তারপর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, ওই ভেরিয়েবলের ভ্যালুটা তারপরে ইনক্রিমেন্ট হবে, পোস্ট ফিক্স পরে যদি আমি ফিক্স করি, ঠিক আছে। আর যদি এমনি নর্মাল তুমি লেখো এক্স ইকুয়ালস টু 10 এক্স প্লাস প্লাস, এটা একই কাজ করবে, ঠিক আছে, এক্স প্লাস প্লাস লেখা আর এক্স প্লাস প্লাস এক্স লেখা দুটোই কিন্তু একই কাজ করবে, সিঙ্গলি ইউজ করো, মানে জাস্ট এক্স প্লাস প্লাস বা প্লাস প্লাস এক্স ব্যবহার করো, তাহলে দুটোই একই কাজ করবে, কি কাজ করবে না, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, বোঝা গেল। তো এক্সপ্রেশনে যখন বসছে তখন আমাদের পোস্ট ফিক্স আর প্রিফিক্সের পার্থক্যটা বোঝা যাচ্ছে, এবং ডিফারেন্ট ব্যবহার করে, কীরকম ব্যবহার করে তোমরা এখানে এটা বুঝে গেছো, ঠিক আছে, এটা তোমরা একটা নোট করে নিতে পারো, খুব গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট আমরা এগুতে থাকি। তো এবার টাইপ কাস্টিং পড়ব। টাইপ মানে হচ্ছে, যেটা আমরা আগে আলোচনা করেছি অলরেডি, ডেটা টাইপ, লেকচার 2 এ সম্ভবত ডেটা টাইপ নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিতভাবে। ডিফারেন্ট ধরনের ডেটা, ইনফরমেশনের যে বিভিন্ন রকম আছে, সেই রকমগুলো আমরা পড়েছিলাম। তো এইখানে বলছে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্সন করা, মানে একটা টাইপ থেকে আরেকটা টাইপে চেঞ্জ করা, ওইটাকেই বলছে টাইপ কাস্টিং। কাস্ট করা মানে হচ্ছে কনভার্ট করা, তো টাইপের কাস্টিং করা হচ্ছে, ঠিক আছে। ধরো এখানে একটা রেজাল্ট আসছে যে 5/2, 5কে 2 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে, আউটপুটটা কি আসছে 2.00, কিন্তু কত হওয়া উচিত, 2.5 হওয়া উচিত। তো আগের দিনে আমি বলেছিলাম যে বাই অপারেটরের দুটো যদি ইন্টিজার থাকে, দুদিকেই যদি ইন্টিজার থাকে, তাহলে বাই অপারেটর কি করে না কোশেন্ট আউটপুট দেয়। এবার যদি আমি দুদিকে যে কোনো একটা দিকে আমি ফ্লোট করে দিই, যেমন এখানে দেখো 5কে ইন্টিজারে না রেখে 5কে ফ্লোটে করে দিয়েছি, তাহলে টাইপ কাস্ট করা হয়েছে, মানে ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করার জন্য আমাকে এই ব্র্যাকেটের মধ্যে ওই ডেটা টাইপটা লিখতে হয়, এটাই হচ্ছে টাইপ কাস্টিং করা। তো 5 হয়ে গেছে, এখন 5.00 হয়ে যাবে, ফ্লোট মানে পয়েন্টের ডেটা স্টোর করার জন্য, তাই না। তাহলে বাইয়ের একটা দিকে ফ্লোট আছে, একটা দিকে ইন্টিজার আছে, তখন কি করে না, যেটা বড় ডেটা টাইপ সেইটাতে ছোটোটাকে কনভার্ট করা হয়, মানে 2টা আগে 2.0 হয়ে যাবে, ফ্লোটে কনভার্ট হবে, তারপর ডিভিশনটা হবে। তখন কিন্তু ডিভিশন কোশেন্ট দেবে না, তখন আমাদের কোশেন্ট না দিয়ে কমপ্লিট ডিভিশন, পুরোপুরি ভাগ করে যে ফলটা পাই সেটা দেবে। দেখো রেজাল্ট ওই জন্য প্রিন্ট হচ্ছে রেজাল্ট অফ ডিভিশন পার্সেন্টেজ এফ ইজ 2.50, বোঝা গেল। তাহলে ইন্টিজার বাই ইন্টিজার করলে কোশেন্ট দিচ্ছে, কিন্তু যদি যে কোনো একটাকে আমি ফ্লোটে কনভার্ট করে দিই,
তাহলে কিন্তু পুরো রেজাল্টটাই কমপ্লিট ডিভিশন হয়ে ফ্লোটে উত্তরটা আসছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে সিনট্যাক্সটা। তাহলে কনভার্ট করা হয় কি করে না, টাইপ কাস্টিং করবো এরকম, যেই ডেটাতে টাইপে আমি কনভার্ট করতে চাই একটা পার্টিকুলার ডেটাকে, তো সেই ডেটা টাইপটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলেই আমার টাইপ কাস্ট হয়ে যাবে, 5টা কাস্টেড হয়ে গেছে, ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এটাই ছিল টাইপ কাস্টিংয়ের কনসেপ্ট। তো বলো এটা কি হবে, একটু কুইজ প্র্যাকটিস করে দেওয়া যাক। এতক্ষণ অবধি যা যা পড়েছো সেটা নিয়ে একটুখানি প্র্যাকটিস করে নাও। দেখো এই কোডটায় কী লিখেছে, ইন্ট নাম্বার 1 ইকুয়ালস টু 10, নাম্বার 2 ভেরিয়েবলটার মধ্যে 2.5 স্টোর করা হয়েছে। ঠিক আছে, রেজাল্টের মধ্যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 দুটোকে যোগ করছি, 10 প্লাস 2.5। বলো এর আউটপুটটা কী হবে, রেজাল্ট ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি দিয়ে \n রেজাল্ট লেখা আছে। পার্সেন্টেজ ডিটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। কিসের ফরম্যাট স্পেসিফায়ার বলো বলো, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, এটা একটা চার্ট ছিল, তোমরা মনে রাখো, যদি না মনে রাখো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও। ঠিক আছে, তাহলে 10 আর 2 এই দুটো, 10টা হচ্ছে নাম্বার মানে ইন্টিজার টাইপের ডেটা, ফ্লোট 2.5টা কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো এখানে আমরা কি করেছি, 10 আর 2.5কে যোগ করছি, 10 আর 2.5কে যোগ করছি, প্লাসের অপারেটরের বাঁ দিক এবং ডান দিকে সমান ডেটা টাইপের ডেটা আছে কি, নাই। দেখো নাম্বার 1টা ভেরিয়েবলের ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার, নাম্বার 2 এর ডেটা টাইপটা হচ্ছে ফ্লোট। তাহলে যেটা বড় ডেটা টাইপ সেটাতে কনভার্ট হয়, মানে নাম্বার 1টা 10টা কনভার্ট হয়ে যাবে 10.0-তে, দিয়ে যোগ হবে 2.5-এর সাথে, তাহলে আউটপুটটা হচ্ছে 12.5, যেটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সেটাকে স্টোর হচ্ছে রেজাল্টের মধ্যে, ভেরিয়েবল রেজাল্টের মধ্যে। তাহলে আউটপুট কি হবে, 12.5000 এটা হবে না প্রোগ্রামটার কম্পাইল এরার হবে, বলো একটু ভেবে নাও, ভেবে নিয়ে বলো। আসল অ্যান্সারটা হচ্ছে 12ই আসবে। কেন 12 আসছে, কারণ আমরা যখন অপারেশন করছি একটা ইন্টিজার ভ্যালু ফ্লোটের ভ্যালুর সঙ্গে যখন অ্যাডিশন হচ্ছে, দ্য রেজাল্ট ইজ অ্যাসাইন টু এন ইন্টিজার ভেরিয়েবল। আমাদের যে রেজাল্টটা আসছে সে রেজাল্টটা কোথায় স্টোর হয়েছিল, ইন্টিজারের মধ্যে স্টোর হয়েছে। তো 12.5টা ইন্টিজারের মধ্যে যখন স্টোর হবে তখন এই পয়েন্টের পার্টটাও উড়িয়ে ফেলছে, তো 0.5টা উড়ে গিয়ে 12 চলে আসছে, কারণ ইন্টিজারে তো পয়েন্ট হয় না, তো তাই জন্য 12 আউটপুট আসবে। ঠিক আছে, আউটপুট উইল বি 12, তাই না অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, যেহেতু আমার ইন্টিজার ডেটা টাইপটা পয়েন্টের নাম্বার সাপোর্ট করে না তাই জন্য আমার 12 আসছে। কিন্তু এবার নিচের এক্সাম্পলটা দেখো, যদি আমার ফ্লোট করে দিতাম ইন্টিজার রেজাল্টের জায়গায়, এখানে ইন্টিজার রেজাল্ট আছে, ইন্টিজার রেজাল্টের জায়গায় যদি আমি করে দিতাম ফ্লোট, এই দেখো ফ্লোট করে দিয়েছি, তখন কিন্তু আমার আউটপুটটা আসতো 12.5। ঠিক আছে, বোঝা গেল, 0 থাকবে, পয়েন্টে যতগুলো শূন্য দরকার হয়। নেক্সট কুইজ বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন। বলো এই কোড স্নিপেটটা যেটা আছে সেইটাতে বলো কারেক্ট অপশন আউটপুটে কী হবে। একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে ইনপুট, ঠিক আছে, আর একটা প্রিন্টএফ স্টেটমেন্ট আছে, বলছে ইনপুট অ্যান্ড ইন্টিজার ভ্যালু। ইনপুট নিল, সেটা স্ক্যানএফ করে এখানে স্টোর হলো, ইউ হ্যাভ এন্টার্ড নাম্বার। এইটা কোডটাকে ভালো করে দেখো, যা যা পড়িয়েছি তার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। প্রোগ্রাম উইল কম্পাইল, প্রোগ্রামটা কি কম্পাইল আর কাজ করবে যেমন এক্সপেক্টেড? প্রোগ্রাম উইল নট কম্পাইল বিকজ scanf ফাংশন is not included in stdio.header। এই হেডার ফাইলে বলছে scanf নাই। syntax of scanf is wrong, scanf এর সিনট্যাক্সটা ভুল আছে। we need to add ampersand symbol to the variable, আর ডি হচ্ছে none of this। তোমরা আইডেন্টিফাই করো যা যা প্র্যাকটিস করেছো তার মধ্যে, যারা সিনসিয়ারলি প্র্যাকটিস করেছে তারা অবশ্যই বলতে পারবে যে এই লাইনটায় ভুল আছে। স্ক্যানএফের এইখানে অ্যাম্পারসেন্ট দেওয়া দরকার। আমি আগে বলেছিলাম যে অ্যাম্পারসেন্টটা অ্যাড্রেসকে পয়েন্ট করে, তো এই ভেরিয়েবলটা যে স্টোর হচ্ছে, ভ্যালুটা যে রিড করছে, স্ক্যান করছে, সেটা স্টোর হবে কোথায়, সেটা ইনপুটের ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে, তো অ্যাম্পারসেন্টটা দরকার। তাহলে কারেক্ট অপশন হবে সি। সিনট্যাক্সের এই স্ক্যানএফের সিনট্যাক্সটা ভুল আছে, আমাদের অ্যাম্পারসেন্ট সিম্বলটা ব্যবহার করতে হবে। তো অ্যাম্পারসেন্টটা আমাদেরকে দিতে হবে, যদি না দিই তাহলে রান টাইম প্রোগ্রামটা যখন এক্সিকিউট করে তখন আমরা একটা এরার পাবো। কি এরার পাবো না, সেগমেন্টেশন ফল্ট এরার পাবো। কারেক্ট কোড হচ্ছে এইটা। তো এইখানে আমাদের এই স্ক্যানএফে অ্যাম্পারসেন্ট সিম্বলটা দিতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন
এখানে দেখো নাম্বার 10 ধরা হয়েছে, প্রিফিক্স ভ্যালু নাম্বার প্লাস প্লাস আরেকবার পরে, তাই এটা হচ্ছে আমার পোস্ট, তাই তো? একটু আগেই আমরা এটা অলরেডি প্র্যাকটিস করেছি, তোমরা এটা অবশ্যই পারবে। যেখানে ব্যবহার হচ্ছে সেইখানে আগে ভ্যালুটা বসবে না পরে ভ্যালুটা বসবে, সেই কনসেপ্টটা এখানে লাগবে। এখানে পরে আছে, তার মানে আগে ভ্যালুটা প্রিভিয়াস ভ্যালুটা ব্যবহার হবে, তারপর ইনক্রিমেন্ট হবে। তারপরের বারটা প্লাস প্লাস আগে আছে, মানে আগের ভ্যালুটা বেড়ে যাবে, তারপর ভ্যালুটা ওখানে বসবে, ঠিক আছে? তাহলে প্রিন্ট স্টেটমেন্টে কী হবে, 10 আসছে, 10টা এখানে আগে 10 প্রিন্ট হয়ে যাবে, প্রিফিক্স ইজ 10, এইটা দেখো হতে পারে, কারণ এটাও তো 10 আছে, এটাতেও 10 আছে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো প্রিফিক্স এখানে কনসেপ্টটা কী হলো না, 10 আছে, পোস্ট ফিক্স অপারেটর মানে পরে বাড়বে, তাহলে 10টা আগে প্রিন্ট হলো, প্রিন্ট হয়ে গেল, তারপরে 10-এর ভ্যালুটা বেড়ে গিয়ে নাম্বারটা এখন 11 +1 হয়ে 11 হয়ে গেছে, ঠিক আছে? তারপর আবার পরের লাইনে আছে পোস্ট ফিক্স ভ্যালু দিয়ে প্লাস প্লাস নাম্বারের মধ্যে এখন কত আছে, নাম্বারের মধ্যে এখন আছে 11, তাহলে 11টাকে আগে +1 করে বেড়ে 12 হবে, ঠিক আছে? 12 হলো, 12 হওয়ার পর ওটা প্রিন্ট হবে এখানে, তাহলে প্লাস প্লাস আগে দেওয়া মানে প্রিফিক্সে আগে ভ্যালুটা বেড়ে যাবে, 12 হয়ে যাবে, তারপর প্রিন্ট হবে। তাহলে দেখো পরের অপশানটাই কারেক্ট, এইটা ভুল, তাহলে অপশান ডিটাই কারেক্ট হওয়ার কথা, আগে 10 প্রিন্ট হলো, তারপরে 12 প্রিন্ট হলো, ঠিক আছে? কারণ আগে প্রথম লাইনে ছিল পোস্ট ফিক্স, মানে আগে প্রিভিয়াস ভ্যালুটা বসে গেল, 10টা বসে গেল, দিয়ে +1 হয়ে 11 হয়েছিল, পরের লাইনে আগে 11টা বেড়ে 12 হলো, তারপর প্রিন্ট হয়েছে, তাহলে অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এখানে ওর এক্সপ্লেনেশনটাও লেখানো আছে, ঠিক আছে? এবার আমরা কন্ডিশনাল স্টেটমেন্টস নিয়ে একটু আলোচনা করে নিই। অলরেডি এটা আগের লেকচারটায় যে প্রোগ্রামগুলো দেখিয়েছি, 3টে নাম্বার ইনপুট করে হায়েস্ট নাম্বার বার করা, ঠিক আছে? এই প্রোগ্রামগুলোতে অলরেডি ইফ এলস ইফ স্টেটমেন্ট আছে। তো যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করব, কন্ডিশনাল স্টেটমেন্ট মানে এই স্টেটমেন্টগুলো ব্যবহার করা হয় টু ইভ্যালুয়েট অ্যান কন্ডিশন, একটা কন্ডিশনকে ইভ্যালুয়েট করার জন্য। সেই কন্ডিশনটার আউটকাম হতে পারে ট্রু অথবা ফলস, ঠিক আছে? সাম অফ দ্য ইম্পর্টেন্ট কন্ডিশনাল স্টেটমেন্টস এখানে বোঝানো হচ্ছে কি না, ইফ স্টেটমেন্ট, শুধু ইফ স্টেটমেন্ট থাকতে পারে কোনো প্রোগ্রামে। ধরে নাও একটা প্রোগ্রামে আমাদের এ এর মধ্যে আছে 15, বি এর মধ্যে আছে 10, তো আমরা যদি চেক করতে যাই কে বড়, তাহলে আমরা গ্রেটার দ্যান সিম্বল ইউজ করেছি। এটা কি অপারেটর? এটা রিলেশনাল অপারেটর, আমরা এটা অলরেডি পড়েছি, ঠিক আছে? রিলেশনাল অপারেটর দুটোর মধ্যে সম্পর্ক ডিটারমাইন করছে, এ ইজ গ্রেটার দ্যান বি। যদি এ গ্রেটার দ্যান বি হয়, যদি এটা ট্রু হয়, তাহলে এটা প্রিন্ট হবে এ ইজ গ্রেটার দ্যান বি। এবার ধরো আমার এটা এরকম রিকোয়ারমেন্ট আছে যে এ যদি এর থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করো, অথবা এইটা প্রিন্ট করো। এই অথবার জন্য আমার তখন লাগে হচ্ছে এল স্টেটমেন্ট। তাহলে এল স্টেটমেন্ট মানে হচ্ছে যদি আমার কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কাজটা করো, এই ব্র্যাকেটের মধ্যে যা যা দেবে সেটা এক্সিকিউট হবে। এলসও একটা কিওয়ার্ড, এটা দেওয়া মানে এর পরের পার্টটা এক্সিকিউট করবে যদি এই কন্ডিশনটার আউটপুট হয় ফলস। ওকে, যদি আমার আউটকাম হচ্ছে এটার ফলস, তখনই আমার এলসটা কাজ করবে, ঠিক আছে? ইফ এবং এলস দিয়েও আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে পারছি। তাহলে ইফ স্টেটমেন্ট শুধুও এক্সিস্ট করতে পারে, ইফ এলস দুটো একসাথে এক্সিস্ট করতে পারে, এবং ইফ এলস ইফ পরপর চেন হয়ে কাজ করতে পারে, যেটা আগের দিন আমি বুঝিয়েছিলাম, এটাকে বলছিলাম ল্যাডার, তাই তো? ইফ এলস ইফ ল্যাডার, এইটা যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো দেখে নাও, কারণ ওখানে গ্রেড বার করার কনসেপ্টটা আমি বুঝিয়েছিলাম ইফ এলস ইফ ল্যাডার দিয়ে। দেখো এখানে দেখো একটা এ নাম্বার নিয়েছে যেটার মধ্যে 10 স্টোর করা আছে, ঠিক আছে? এ যদি 5 হয় তাহলে এটা প্রিন্ট করছে, অথবা এলস ইফ এ যদি 10 হয় তাহলে এটা প্রিন্ট করছে, অথবা এইটা তো যখন মাল্টিপল কন্ডিশন আছে আমার অনেকগুলো একাধিক কন্ডিশন, একটা কন্ডিশন নেই, তখন আমি ব্যবহার করি ইফ এলস ইফ। ইফ এই ইফটার এলস হচ্ছে এইটা, এলসের মধ্যে আবার ইফ লিখে দিচ্ছে, তার এলস হচ্ছে এইটা, এলসের মধ্যে আবার ইফ লিখে দিচ্ছে, এই ইফটার এলস হচ্ছে এইটা। তো ইফ এলস ইফ চেন করে দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় চেন করা, ঠিক আছে? ইফ এলস ইফ চেনিং। তাহলে এই চেনের মধ্যে কি হবে না, যে কোনো একটাই কিন্তু সঠিক হবে, এই কন্ডিশনগুলোর মধ্যে যে কোনো একটাই কিন্তু ট্রু হবে। যদি এইটা ট্রু হয় তাহলে পরেরগুলোতে আর যাবেই না, চেকই করবে না, এখানে চলে আসবে কন্ট্রোলটায়। পরে যদি আরও অন্য কোনো স্টেটমেন্ট লেখা থাকে সেইগুলো এক্সিকিউট হবে, বোঝা গেল? এই কন্ডিশনগুলোর মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করে যাওয়া মানে আর বাকিগুলোকে চেক করবে না, যে কোনো একটাই এদের মধ্যে কন্ডিশন চেক হবে। কন্ডিশনাল স্টেটমেন্ট বলছে ইউ ক্যান ইউজ কন্ডিশনাল অপারেটর। আমরা আরেকটাভাবেও কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে পারি কোশ্চেন মার্ক কোলন দিয়ে, সেটাকে বলা হয় কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে? কীভাবে ইউজ করে দেখো, সেম জিনিসটাই ইফ এলস ইফ স্টেটমেন্টের ব্লকগুলোকে আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি।
যেমন তো এ হচ্ছে 11, এ কি ইকোয়াস টু 10, মানে এর ভ্যালু কি 10-এর সঙ্গে ইকুয়াল? যদি এটা ট্রু হয় কোশ্চেন মার্ক, তাহলে এই স্টেট এটা এক্সিকিউট হবে। অথবা ঠিক আছে, এখানে তাহলে কোলন দেওয়া মানে হচ্ছে কোলনটাই হচ্ছে এলস, ঠিক আছে। কোশ্চেন মার্ক মানে হচ্ছে ওই কন্ডিশনটা যদি হয় ইফ, তাহলে এইটা করো, ইফ এইটা সত্যি তাহলে ডু দিস, এলস ডু দিস, ঠিক আছে। তাহলে ইফ এলস ইফকে একটা লাইনে লেখার জন্য আমরা এই কন্ডিশনাল অপারেটর ব্যবহার করি, ঠিক আছে। এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আউটপুট কী হবে এই প্রোগ্রামটা, স্নিপেটটার, এই কোডটার আউটপুট হবে এ তো 11-এর সঙ্গে ইকুয়াল নয়, 11 10-এর সঙ্গে ইকুয়াল নয়, ফলস হলে এলসে চলে যাবে, এইখানে এইটা এক্সিকিউট হবে, এইটা তখন এক্সিকিউট হবে না। তাহলে আউটপুট তোমরা স্ক্রিনে দেখতে পারবে এ ইজ নট 10, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টস। আরও ভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে পারি, যেমন হচ্ছে সুইচ কেস একটা ওয়ে, সেটার সিনট্যাক্সটা দেখো এখানে বুঝিয়েছি। সুইচ কখন ব্যবহার করি? যখন আমার মাল্টিপল ইকুয়ালিটি চেকিং হয়, যখন আমার একাধিক ভ্যালু আছে, সেই ভ্যালুগুলোর সঙ্গে আমার একটা ভেরিয়েবলের ভ্যালুকে ম্যাচ করাতে হবে, তখন আমরা সুইচ কেস ব্যবহার করি। যদি এই কেসটা হয় তাহলে এইটা করো, যদি এই কেসটা হয় তাহলে এইটা করো, যদি ওইটা হয় তাহলে ওইটা করো, আর যদি কিছুই না হয় তাহলে লাস্টের ডিফল্টে চলে যাবে, এই যে ডিফল্টে। তো এইখানে সিনট্যাক্সটা দেখো, কোনো একটা ভেরিয়েবল ভ্যালুকে আমরা সুইচ লিখে সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, কার্লি ব্রেসেস খুলে দিয়ে এই কার্লিটা বন্ধ হচ্ছে, এই কার্লির মধ্যে আমরা পরপর কেসগুলো লিখতে থাকি। কেসের মধ্যে যে ভ্যালুগুলো দিচ্ছ কেস লেখার পর কোলনের আগে অবধি, এই জায়গায় যা দিচ্ছ সেটা এর সাথে 10-এর ইকুয়ালিটি চেকিং হচ্ছে, এর সাথে 11-র ইকুয়ালিটি চেকিং হচ্ছে, এর সাথে 12-র ইকুয়ালিটি চেকিং হচ্ছে। তাহলে কেসে যা লিখছো সেটার সঙ্গে ইকুয়ালিটি ম্যাচ করা হয়, যদি এটা ম্যাচ করে তাহলে ওই কেসটার কোলনের পর যে স্টেটমেন্টগুলো লিখবে সেটা এক্সিকিউট করবে, ঠিক আছে। ব্রেক দিতে হয়, ব্রেক মানে দুটো কেসের মধ্যে ব্রেক দেওয়ার জন্য, যে এগুলো এক জিনিস নয় সেটার জন্য ব্রেক স্টেটমেন্টে ব্যবহার করছে। ব্রেক কী করবে? জাম্প আউট করে দেবে। ব্রেক স্টেটমেন্টকে বলা হয় জাম্পিং স্টেটমেন্ট, ঠিক আছে। ব্রেক স্টেটমেন্টকে বলা হয় জাম্পিং স্টেটমেন্ট, মানে কন্ট্রোল জাম্প করে আউটসাইড চলে আসবে, মানে এইখানে বেরিয়ে যাবে একদম সুইচ কেসের বাইরে, এই জায়গায় চলে আসবে। যে কোনো একটা যদি স্যাটিসফাই করে যায় তাহলে ব্রেক করে জাম্প করে যাবে, বাইরে চলে যাবে, সুইচের বাকি কন্ডিশনগুলো আর চেক করবে না, তাই জন্য জাম্পিং স্টেটমেন্ট বলছে, ঠিক আছে। আমরা ফরের মধ্যেও জাম্প লাগাতে পারি, মানে ওই ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, যেটা আমরা আপকামিং লেকচার্সে যখন আমরা ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ নিয়ে আলোচনা করব তখন আমরা দেখে নেব জাম্পিং স্টেটমেন্ট ব্যবহার করে কীভাবে লুপের মধ্যে। তো এইখানে আবার ফিরে আসছি, তো কেসের ব্যাপারটা হচ্ছে এ কে 10-এর সঙ্গে ইকুয়ালিটি চেক করা হচ্ছে, যদি এর ভ্যালু 10 হয় তাহলে প্রিন্ট করবে এইটা দি ব্রেক, যদি এর সাথে 11 ভ্যালু ইকুয়াল হয় তাহলে এইটা হবে, এর সঙ্গে 12 হয় তাহলে এইটা হবে, ঠিক আছে। আর যদি একটাও না হয়, ডিফল্ট মানে রং চয়েস, মানে একটা ডিফল্ট ইমপ্লিমেন্টেশন দেওয়ার জন্য, মানে একটাও স্যাটিসফাই করেনি কন্ডিশন, তখন এইটা প্রিন্ট করে দেবে নট অ্যাপ্লিকেবল। তাই এইভাবে আমরা সুইচ কেস ব্যবহার করেও মাল্টিপল কন্ডিশনাল ইভ্যালুয়েশনস করতে পারি, ঠিক আছে। এটা ছিল আমাদের সুইচ কেস। তো আমরা এর পরের লেকচারটায় কী করবো, প্র্যাকটিস করবো কিছু প্রোগ্রাম, যেটা তোমরা এই ইফ এলস ইফ কন্ডিশনসগুলোকে ব্যবহার করে কাজ করতে পারবে, এবং সুইচ কেসের একটা এক্সাম্পল আমরা দেখব। যেমন ফর এক্সাম্পল ধরো তোমাকে যদি বলে যে তুমি ইনপুট নাও সপ্তাহের যেই দিনটা আছে, সপ্তাহের ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিন, ফোর্থ দিন, ফিফথ দিন, সিক্সথ দিন, সেভেন দিন, সপ্তাহে 7খানা দিন হয়। বলবে যে ইনপুট করো একটা সংখ্যা, সেটা 1 হতে পারে বা 2 হতে পারে আপ টু 7-এর মধ্যে যে কোনো একটা নাম্বার হতে পারে। সেই নাম্বারটা অনুযায়ী তুমি বলো যে সপ্তাহের কোন দিন ওটা, 1 হলে সানডে, 2 হলে মানডে, 3 হলে টিউসডে, সো অন। তো ওই জিনিসটা আমরা সুইচ কেস দিয়ে করে দেখাবো, ঠিক আছে, পরের লেকচারটায়। তো আজকের লেকচারটা এত অবধি থাকুক। কন্ডিশনাল স্টেটমেন্টস আর অপারেটার্সকে ব্রাশ আপ করা হয়েছে, এবং পরের লেকচারটাতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টকে আরও বিস্তারিতভাবে আলোচনা করে প্রোগ্রামসগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে। যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই সি প্রোগ্রামকে ভালোভাবে বুঝতে পারে। আমি এই বাংলাতে ভিডিওগুলো বানাচ্ছি যাতে সবার কাছ অবধি পৌঁছায়, গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় যেখানে ছেলেমেয়েরা পড়তে পারছে না, আমাদের বাংলা যেই অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে, সেই অন্ধকার থেকে আমাদেরকে বেরোতে হবে, এটা তো আমাদের আগেও বুঝিয়েছি, ঠিক আছে। তো সেটা করবার জন্যই এই মিশনটা আমি নিয়েছি, যে বাংলায় ইজিলি যাতে সি প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং কোডিং যেন সবার কাছে পৌঁছাতে পারে, তো সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বন্ধুদের কাছে পৌঁছে দাও, স্কুলে কলেজে সবার কাছে এটা হাতে হাতে পৌঁছে দাও, ঠিক আছে। মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন হ্যাপি কোডিং।